বাঙালি মানেই ভ্রমণ প্রিয়। প্রতিদিন অফিস আর বাড়ি করতে করতে হাঁপিয়ে উঠেছি আমরা। তাই মাঝে মাঝে আমাদের ব্রেকের প্রয়োজন হয়, এবং সেই ব্রেকে একদিনের জন্য যদি হাতের কাছে কোনো ঘোরার জায়গায় ঘুরতে যাওয়া যায়, তাহলে সপ্তাহের ক্লান্তি যেন একবারে মিটে যায়। কি তাই না বন্ধুরা? কিন্তু কোথাও যাবার আগে মাথায় আসে হাতের কাছে কোথায় যাব, তা আবার একদিনের জন্য। কি তাই না? কোনো চিন্তা নেই। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একদম কম খরচে একদিনে ঘোরার স্পটের সন্ধান দেবো এই ভিডিওটির মাধ্যমে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো মন্দির, পাহাড়, ড্যাম, জঙ্গল ও ঝর্ণা। হাতের কাছে রয়েছে এত সুন্দর জায়গা যা আপনারা কল্পনা করতে পারবেন না। সাথে দেখব সূর্যের অস্ত যাওয়ার এক দারুণ সুন্দর দৃশ্য। যদি কলকাতা থেকে আসেন, একদিনেই ঘুরে যেতে পারবেন এখান থেকে। আজ আপনাদের নিয়ে যাব বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত মাইথন ড্যাম দেখাতে। সাথে দেখে নেব মা কল্যাণেশ্বরী মন্দির, পাঞ্চেত ড্যাম, গড়পঞ্চকোট ও বরন্তি লেক। সাথে জানবো এতগুলি স্পটে একদিনে কিভাবে কভার করব, কি দেখবেন, কিভাবে যাবেন, কি খাবেন, কোথায় খাবেন, কত টাকা খরচ হবে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে আসি আপনি কি করে এখানে পৌঁছাবেন। যদি কলকাতা থেকে আসেন, তাহলে 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে নামবেন বরাকর স্টেশনে। এই ট্রেনটি হাওড়া ছাড়ে সকাল 6:15 আর বরাকর পৌঁছায় 10:10 নাগাদ। অর্থাৎ আপনি যেখান থেকে আসুন না কেন, যদি ট্রেনে আসেন তাহলে বরাকর স্টেশনে আপনাকে আসতে হবে। স্টেশনে নেমে বাইরে আপনি অটো টোটো পেয়ে যাবেন ঘোরার জন্য। আমরা একটি অটো বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল 1500 টাকা। সব স্পটগুলি ঘুরিয়ে আমাদের আবার বরাকর স্টেশনেই ছেড়ে দিয়েছিল, এবং আমরা রিটার্ন হয়েছিলাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে। আপনি যদি চান বাই রোডও আসতে পারেন। আমরা সবার প্রথমে চলে এসেছি মা কল্যাণেশ্বরী মন্দিরে। এটি পশ্চিম বর্ধমান জেলার একটি অন্যতম সাধনাপীঠ। স্থানীয় মানুষদের মতে এটি একটি খুব জাগ্রত দেবী মন্দির। দক্ষিণেশ্বরী এখানে কল্যাণেশ্বরী রূপে পরিচিত। এই দেবী বল্লাল সেন ও লক্ষণ সেনের আমলে শ্যামারূপা দেবী নামে পরিচিত ছিলেন। এখানে পুজো দেওয়ার জন্য আপনি অনেকগুলি দোকান পেয়ে যাবেন, এবং পুজো সামগ্রী নিয়ে আপনি এখানে পুজো দিতে পারেন। রাজা বল্লাল সেনের পালিত কন্যার নাম ছিল লক্ষ্মী। পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের সঙ্গে বিয়ে ঠিক হয় লক্ষ্মীর। বিয়েতে যৌতুক হিসাবে মা শ্যামারূপার মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে। বিয়ের পর কুলটি স্বপ্নপুর গ্রামের কাছে জঙ্গলের মধ্যে এসে দিকভ্রষ্ট হন নববিবাহিত দম্পতি। সেই জঙ্গলের মধ্যে দেবী শ্যামারূপাকে নামিয়ে রাখেন কল্যাণী প্রসাদ। সেই দিনটি পথ খুঁজতে খুঁজতে কেটে যায়। পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পর যখন কল্যাণী প্রসাদ দেবীকে তুলতে আসেন, তখন শত চেষ্টাতেও দেবী শ্যামারূপাকে সেখান থেকে নড়াতে পারেনি। স্বপ্নপুরের সেই জঙ্গলেই দেবী শ্যামারূপার মন্দির প্রতিষ্ঠা করেন কল্যাণী প্রসাদ। তার নামে দেবীর নাম হয় কল্যাণেশ্বরী। সেই স্বপ্নপুর গ্রামেই বর্তমানে শবনপুর। কথিত রয়েছে এই মন্দিরের মা নাকি ভীষণই জাগ্রত। নানান দূর দূরান্ত থেকে প্রতিদিন বহু মানুষের ভিড় হয় এই মন্দিরে পুজো দেওয়ার জন্য এবং তাদের মনস্কামনা পূরণের জন্য। এই মন্দিরের একটি ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কারণ অনেক কিছু সেই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই মন্দিরের সম্পর্কে। এরপরে চলে আসুন মাইথন ড্যাম দেখতে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমানায় বরাকর নদীর উপর 15,712 ফুট দীর্ঘ ও 165 ফুট উঁচু বাঁধ এবং 65 বর্গ কিলোমিটার জুড়ে দেখার মতো একটি জলধার মাইথন ড্যাম। দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা পরিচালিত মাইথন বাঁধটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডকে আলাদা করেছে। বাঁধ তৈরি হয়েছিল মূলত বন্যা নিয়ন্ত্রণের জন্য। আশেপাশে আছে ছোট বড় অজস্র পাহাড়। এখানকার অপরূপ সৌন্দর্য বরাবরই আকৃষ্ট করে ভ্রমণ পিপাসুদের। মাইথন বাঙালিদের খুব প্রিয় বেড়ানোর জায়গা। লেকে বোটিংয়েরও সুব্যবস্থা আছে। পর্যটকরা আশায় নৌকা সাজিয়ে বসে থাকেন মাঝিরা। লেকের জলে বোটিং করতে করতে সূর্যাস্ত দেখতে দারুণ লাগে। সকালে ঝলমলে পরিবেশ। এখানে আপনি প্রচুর দোকানও পেয়ে যাবেন।
এখানে নৌকার বিভিন্ন রকমের ভাড়া রয়েছে, কেউ 250, 300, 350, 400, 500 বিভিন্ন রকমের রেট রয়েছে জায়গা অনুযায়ী। আপনি কতটা যাবেন তার উপরে রেট নির্ভর করে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনি চলে আসবেন পাঞ্চেত ড্যাম দেখতে। এই বাঁধটিও দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা পরিচালিত। ভারত ও ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় পাঞ্চেতে দামোদর নদী জুড়ে নির্মাণ করা হয়েছিল এবং 1959 সালে বাঁধটি চালু হয়। পাঞ্চেত বাঁধটি করাকর নদীর সাথে সামঞ্জস্য রেখে দামোদর নদীটি যে স্থানে নির্মাণ হয় তার থেকে সামান্য উজানে নির্মাণ করা হয়েছে। এই বাঁধটি পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত। প্রতি বছর এখানে বহু পর্যটক আসেন ঘোরার জন্য এই জায়গাটিতে, এবং মাইথন ড্যামে প্রতি বছর প্রচুর মানুষ আসে পিকনিক করার উদ্দেশ্যে। মাইথন এবং পাঞ্চেত ড্যামের একটি ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেটি দেখে নেবেন। পাঞ্চেত ড্যাম ঘুরে আমরা এগিয়ে চললাম 16 কিলোমিটার দূরে অবস্থিত গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। অতি মনোরম প্রাকৃতিক দৃশ্য ও স্নিগ্ধ প্রাকৃতিক ছোঁয়া উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম পঞ্চকোট পাহাড়ের মন্দিরগুলির সামনে। গড় পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। এই স্থানে বেশ কিছু মন্দির রয়েছে যেগুলি উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই গড় পঞ্চকোটকে ঘিরে রয়েছে এক ইতিহাস, জানবো এই ভিডিওটির মাধ্যমে। গড় পঞ্চকোটের প্রায় সবকটি মন্দিরই ধ্বংসপ্রাপ্ত, শুধু দাঁড়িয়ে রয়েছে এই পঞ্চরত্ন মন্দিরটি। গড় পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হলো এই পঞ্চরত্ন মন্দির। মন্দিরটি 5টি চূড়া বিশিষ্ট টেরাকোটার নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারের রাস মন্দির। মন্দিরটির ভিতরে দেখতে পাবেন রাধাকৃষ্ণের মন্দির। পঞ্চরত্ন মন্দিরের বাইরে এখানে সবকটি মন্দিরকে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। এখানকার রাজবাড়ি ও অন্যান্য মন্দিরগুলি সংরক্ষণের অভাবে কালের নিয়মে বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে একমাত্র টিকে রয়েছে এই রাস মন্দিরটি, এখানকার প্রধান আকর্ষণ। চলুন রাস মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ মন্দিরটি দর্শন করা যাক। মন্দিরটির গায়ে রয়েছে টেরাকোটার কাজ, যা বহু পুরনো ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে রয়েছে, এবং মন্দিরের সোজা রয়েছে রাধাকৃষ্ণের এই মূর্তিটি। পঞ্চকোট রাজবংশের রাজপুরোহিত ও সভাপণ্ডিত রাখালচন্দ্র চক্রবর্তী মহাশয় প্রণীত পঞ্চকোটের ইতিহাস থেকে জানা যায়, মহারাজ বিক্রমাদিত্যের উত্তরপুরুষ উজ্জয়িনী নগরীর ধার রাজ্যের মহারাজা জগদ্দেত্ত সিংহের পুত্র দামোদর শেখর সিংহ দেও জন্ম হয় ঝালদার 80 খ্রিস্টাব্দে, যে শেখর রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর রাজ্যাভিষেকের পর কোনো এক সময়ে তার রাজধানী পাড়া থেকে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করেন। এখানে প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরায় রাজত্ব করেন। 1750 খ্রিস্টাব্দে মহারাজ শত্রুঘ্ন শেখরের হঠাৎ মৃত্যুর পর সিংহাসনে একাধিক নৃশংস রক্তাক্ষয়ী সংঘর্ষের ফলে রাজধানী প্রথমে মহারাজনগর, পরে 1762 থেকে 63 সালে রামবৌনি মৌজায়, 1793 সালের পর কেশলগড় এবং অবশেষে 1832 সালে কাশীপুরে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন ধরে এখানকার রাজধানীটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং কালের নিয়মে স্থাপত্যগুলি ধ্বংসরূপে পরিণত হয়। অনেকের মতে এই রাজবাড়ি ও মন্দিরগুলি ধ্বংস হয় বর্গী আক্রমণের ফলে, কিন্তু বর্গী আক্রমণের কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায় না। গড় পঞ্চকোটের বর্গী আক্রমণ হয়নি। এখানে দেখতে পাবেন রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ সহ অসংখ্য স্থাপত্য। এছাড়াও টেরাকোটা স্থাপত্য, অসংখ্য মন্দিরের মধ্যে 2টি ভগ্নপ্রায় জোড় বাংলা মন্দিরও 3টি পঞ্চরত্ন মন্দিরের মধ্যে একটি সংস্কার করা হয়েছে। পাহাড়ের উপরে রয়েছে দুর্গা মন্দির, রঘুনাথ মন্দির, কিন্তু এই দুটো মন্দির আমরা দেখতে পাইনি, কারণ প্রচণ্ড বৃষ্টি চলে আসার ফলে।
পাহাড়ের পাদদেশে দেখতে পাবেন পাথরের তৈরি ভগ্নপ্রায় ঐতিহ্যবাহী কল্যাণেশ্বরী মন্দির, কঙ্কালী মাতা মন্দির। এছাড়াও দেখা যায় পাহাড়ের মধ্যভাগে অসংখ্য মন্দিরের ধ্বংসাবশেষ। এই ছোট্ট রাস্তা দিয়ে আপনাকে পৌঁছতে হবে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে দুটি মন্দির রয়েছে, দুর্গা মন্দির ও রঘুনাথ মন্দির, কিন্তু আমরা উপর পর্যন্ত পৌঁছাতে পারিনি। উপরে যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আমাদের বাধ্য হয়ে নিচে নামতে হয়েছিল। ধ্যান গম্ভীর পঞ্চকোট পাহাড়ের প্রশান্তিতে ঘেরা অপরূপ নৈসর্গিক সৌন্দর্য মুখরিত নৈশ শব্দের সঙ্গীত, ভেষজ উদ্ভিদ সমৃদ্ধ পাহাড়ের নির্মল বাতাস এবং মন্দির এলাকায় আধ্যাত্মিক পরিবেশ লক্ষ্য করবেন। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন রানীমহল সহ 7টি মন্দিরকে 2018-তে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছেন। পঞ্চকোট পাহাড়ের উপর থেকে আপনি দূরে দামোদর নদীকেও দেখতে পাবেন। বহু দূর থেকে সবুজে ঘেরা এই পঞ্চকোট পাহাড়কে দেখতে দুর্দান্ত দেখাচ্ছিল। পঞ্চরত্ন মন্দিরের সামনের দিকে একটু এগিয়ে আসলে দেখতে পাবেন এই জোর বাংলা মন্দিরটি, যা বর্তমানে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে অনেকগুলি দোকান রয়েছে খাবারের জন্য। যে কোনো হোটেল থেকে খাবারের অর্ডার আপনি দিয়ে দিতে পারেন এবং এখানে অনেকগুলি দোকান রয়েছে যেখান থেকে আপনি আপনার ঘরের প্রয়োজনীয় সামগ্রী কিছু কিনতে পারেন। এছাড়াও পুরুলিয়ার বিখ্যাত মুখোশ আপনি এখানে দেখতে পারবেন। গড়পঞ্চকোট ঘুরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বরন্তী লেকের উদ্দেশ্যে। গড়পঞ্চকোট থেকে বরন্তী লেকের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। গ্রামের ভিতর দিয়ে আপনাকে আসতে হবে এই লেকে। গ্রামের রাস্তা ধরে আস্তে আস্তে হঠাৎ চোখে পড়ল এই দৃশ্যটি। গ্রামে আজও এরকম সাপের খেলা দেখানো হয়। আমরাও সাপের খেলা দেখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। আমরা এসে পৌঁছেছি বরন্তী লেকের পাশে। এই লেকের সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই লেকটি বরন্তী পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে। বর্ষাকাল হাওয়ায় মেঘ ও বৃষ্টির খেলা এবং দূরে পাহাড় দেখতে বেশ দারুণ লাগছিল। এই লেক বা ড্যামটি গড়ে উঠেছিল মূলত রামচন্দ্রপুর সেচ প্রকল্পের জন্য। এই সেচ প্রকল্প করা হয়েছিল আশেপাশের যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামে চাষের সময় যাতে পর্যাপ্ত জল সরবরাহ করা হয়। এই ড্যামের ধারে কিন্তু বাঁধানো নেই, বেসিক্যালি পাথর ফেলা আছে। শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় আপনার প্রিয়জনের সাথে কাটাতে চাইলে অথবা আপনি নিজে কাটাতে চাইলে এই জায়গায় অবশ্যই আসতে পারেন। তবে এখানকার সব থেকে যেটা ভালো লাগবে সেটি হলো সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার দৃশ্য। চলুন দেখে নেওয়া যাক সন্ধ্যার সময় এই বরন্তী লেক কেমন দেখতে লাগে। সন্ধ্যাবেলায় লেকের পাশে পাথরে বসে জলের ছলাৎ ছলাৎ শব্দে যে আপনি কোথায় হারিয়ে যাবেন নিজেকে বুঝতেও পারবেন না। তবে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে হলে আপনাকে এখানে রাতে থাকতে হবে। এই বরন্তী লেকের পাশে গড়ে উঠেছে প্রচুর হোটেল ও রিসর্ট। এই হোটেল ও রিসর্টের একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিতে পারেন। এবার আসা যাক আপনাদের একদিনে কত খরচ হতে পারে। কলকাতা থেকে ট্রেনে ভাড়া বরাকর পর্যন্ত 120 টাকা রিজার্ভেশন। সেখান থেকে অটো বা টোটো বুক করে নিন, যার অটো ভাড়া পড়বে 1500 থেকে 1600 টাকা, আর টোটো ভাড়া পড়ে 900 থেকে 1000 টাকা। কোথাও এন্ট্রি ফি লাগে না। সকাল দুপুর সন্ধ্যায় খাওয়ার খরচ মোটামুটি 300 টাকা মাথা পিছু।
গাড়ি ভাড়া বাদ দিলে এক একজনের খরচ পড়ে 540 টাকা করে। আর যে কজন থাকবেন সেই গাড়ি ভাড়াটা ভাগ করে নেবেন। আমরা 4 জন ছিলাম, তাই গাড়ি ভাড়া পড়েছিল 375 টাকা করে, অর্থাৎ মোট 1500 টাকা, যা আমাদের টোটাল খরচ হয়েছিল 915 টাকার মতন, কোনো কিছু কেনাকাটি বাদ এর মধ্যে থেকে। এবার যদি আপনি হোটেলে স্টে করতে চান তাহলে মোটামুটি 1500 থেকে 5000 টাকা পর্যন্ত হোটেল পেয়ে যাবেন। হাতে সময় নিয়ে একদিনেই ঘুরে চলে আসতে পারবেন এই জায়গা থেকে। এই জায়গা ঘুরে আসতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আমার এই জায়গাটি খুবই ভালো লেগেছিল, কারণ শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এখানে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।